হ্যালো এভরিওয়ান, আজকে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্সের অ্যান্ড টেস্টিংয়ে একটা সেকেন্ড ক্লাস, একটা অফলাইনে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে মডিউল 1-এ অনেকটাই বলা হয়ে গেছে। আজকে মডিউল 2 এর আর্থিং ইনস্টলেশনটা আজকে বলা হবে। সো দেখা যাক। তো আর্থিং সাধারণত হিউম্যানের প্রোটেকশনের জন্য করা হয়, যাতে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে যদি ইনসুলেশন ফেলিয়ারের জন্য ভোল্টেজ পোটেনশিয়াল চলে আসে, তাহলে যখন কোনো মানুষ যদি ওটাকে হাত দেয় তাহলে ও শক খেতে পারে। সেটাকে প্রোটেকশনের জন্য আর্থিং করা হয়। তো এখানে বলা হচ্ছে, দেখুন, দ্য বেসিক পারপাস অফ আর্থিং সিস্টেম ইজ টু প্রোটেক্ট দ্য হিউম্যান বডি। তাহলে বেসিক পারপাসটাই হচ্ছে হিউম্যান বডিকে প্রোটেক্ট করা। কিসের থেকে? ফ্রম ইলেকট্রিক্যাল সোর্স। আচ্ছা, এরপরে তা আর্থিং যে করা হয় তার মেন ফাংশন কী কারণে করা হয়? টু মেনটেন দ্য পোটেনশিয়াল অফ এনি পার্ট অফ দ্য সিস্টেম অ্যাট ডেফিনিট ভ্যালু। তাহলে যদি আমি কোনো বডিকে আর্থের সঙ্গে কানেক্ট করে দিই, আমরা জানি আর্থের পোটেনশিয়াল হচ্ছে ইউনিভার্সাল 0, মানে 0 ভোল্ট। তাহলে সেই বডিটার ভোল্টেজ সবসময় 0 ভোল্টে কনস্ট্যান্ট থাকবে। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু অ্যালাউ দ্য কারেন্ট টু ফ্লো আর্থ ইন কেস অফ ফল্ট। তাহলে যদি ফল্ট হয়, তাহলে সে কারেন্টটা যাতে গ্রাউন্ডের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, সেটার একটা পাথ দেওয়ার জন্য আমরা গ্রাউন্ডিং করে থাকি। তাহলে এটা যদি গ্রাউন্ডের মধ্যে দিয়ে ফ্লো করে, তার জন্য কি অ্যাডভান্টেজ হবে? সো দ্যাট দ্য প্রোটেক্টিভ গিয়ার উইল অপারেট টু আইসোলেট দ্য ফল্টি সার্কিট। তাহলে যদি গ্রাউন্ডের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে আমার যে প্রোটেক্টিভ সার্কিট আছে, যে আমার ফল্ট হয়েছে, গ্রাউন্ড ফল্ট, সেটা ডিটেক্ট করতে পারবে এবং যে সার্কিটের মধ্যে যে ফল্টটা হয়েছে সেটাকে আমরা আইসোলেটও করতে পারবো। তারপর বলছে 3 নম্বর পয়েন্টটা কি? টু মেক শিওর দ্যাট ইন দ্য ইভেন্ট অফ ফল্ট দ্য অ্যাপারেটাস নর্মালি ডেড ক্যানট রিচ টু দ্য ডেঞ্জারাস পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে কিছু ক্ষেত্রে দেখা হয়, যদি 3 ফেজে একটা ফেজ যদি গ্রাউন্ড হয়ে যায়, গ্রাউন্ড ফল্ট হয়, তাহলে বাকি দুটো ফেজে পোটেনশিয়ালটা অনেক হাই হয়ে যায়। সেটা এরপর একটু দেখব, যে সেটাকে বলে আর্কিং গ্রাউন্ড। সেটা যাতে না হয়, তার জন্য সেটাকে ইনসিওর করবে। তাহলে আমি যদি সেটা গ্রাউন্ড করে দিই, তাহলে সেই হাই ভোল্টেজটা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আর্থ ইলেকট্রোড কি? একটা লম্বা মেটালের রড বা পাইপ, এই ধরনের মেটালের কোনো গ্যালভানাইজ আয়রনের তৈরি রড, সেটাকে বলে আর্থ ইলেকট্রোড, যেটা মাটির ভেতরে প্রবেশ করানো হয়, ইনসাইড দ্য আর্থ। এটাকে আর্থ ইলেকট্রোড বলা হয়। আচ্ছা, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তাহলে যে আর্থ ইলেকট্রোডটা থাকবে, আর্থ ইলেকট্রোড যেটা, ধরুন এটা আর্থ ইলেকট্রোড, এটাকে ইকুইপমেন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। যে তার দিয়ে কানেক্ট করব সেটাকে বলে কন্টিনিউটি কন্ডাক্টর। আচ্ছা, এবার আর্থিং কত ধরনের হয়? আর্থিং সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে নিউট্রাল আর সিস্টেম আর্থিং। নিউট্রাল আর্থিং আর সিস্টেম আর্থিং বলে, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। আচ্ছা, প্রথমে আমরা কি দেখব? নিউট্রাল আর্থিং আমরা জানি যে মোটর সাধারণত স্টার কানেক্টেড হয়। তো স্টার পয়েন্টটাকে আমরা যদি আর্থের সঙ্গে কানেক্ট করে দিই, জানি স্টার পয়েন্টটাকে আমরা নিউট্রাল পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে যদি আর্থের সঙ্গে কানেক্ট করে দিই, সেটাকে নিউট্রাল আর্থিং বলা হয়। আচ্ছা, নিউট্রাল আর্থিং এর কি অ্যাডভান্টেজ? ইজি ফর আর্থ ফল্ট প্রোটেকশন। তাহলে যদি আমি নিউট্রাল পয়েন্টটাকে আর্থ করে দিই, তাহলে ফল্ট প্রোটেকশনের জন্য ইজি হবে। ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ আর ইজিলি ডিসিপেটেড টু দ্য আর্থ। যদি ওভার ভোল্টেজ হয় যে কোনো একটা কয়েলে, সেটা আর্থের মধ্যে দিয়ে চলে যাবে বা ডিসিপেট করা যাবে। দিস ইনক্লুড লাইটনিং অ্যান্ড সুইচিং ওভার ভোল্টেজ। তাহলে লাইটনিং মানে যদি বিদ্যুৎ পড়ে বা সুইচিংয়ের জন্য ওভার ভোল্টেজ হয়, সেটা আর্থের মধ্যে চলে যেতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে হচ্ছে যদি নিউট্রাল পয়েন্ট প্রেজেন্ট না থাকে, তাহলে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে আমাদের আর্থিং করতে হয়। যদি নিউট্রাল প্রেজেন্ট না থাকে, তাহলে আমরা ডেল্টা আর স্টার ট্রান্সফরমার কানেক্ট করে একটা নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করে সেটাকে আমরা আর্থ করতে পারি। আচ্ছা, এরপরে নিউট্রাল আর্থিং কত ধরনের হতে পারে?
একটা হচ্ছে সলিড আর্থিং, রেজিস্ট্যান্স আর্থিং, রিঅ্যাক্ট্যান্স আর্থিং আর আর্ক সাপ্রেশন কয়েল আর্থিং। আচ্ছা, এটা দেখুন একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করা আছে। এটা হচ্ছে জেনারেটর স্টার কানেক্টেড আছে, এটাকে সলিড গ্রাউন্ড করা আছে। একটা ট্রান্সফরমারের স্টার পয়েন্টটাকে গ্রাউন্ড করা আছে। এটা আরেকটা ট্রান্সফরমার স্টার পয়েন্টকে গ্রাউন্ড করা আছে। এটা আরেকটা ট্রান্সফরমার পয়েন্টকে গ্রাউন্ড করা আছে। এটা একটা মোটর স্টার পয়েন্টকে গ্রাউন্ড করা আছে। তাহলে এভাবে সিস্টেম গ্রাউন্ডিং করা হয়। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে সলিড আর্থিং এর মানে হচ্ছে যে নিউট্রাল পয়েন্টটা আছে এখান থেকে একটা সোজা একটা কন্ডাক্টর এসে আমি গ্রাউন্ড করে দেবো। মাঝখানে না কোনো রেজিস্ট্যান্স থাকবে, না রিঅ্যাক্ট্যান্স থাকবে, কিছুই থাকবে না, সলিড একটা কন্ডাক্টর, তাহলে সেটাকে বলে সলিড আর্থিং। এটা হচ্ছে একটা মোটর RYB, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, সলিড আর্থিং। সলিড আর্থিং এর অ্যাডভান্টেজ কি সেটা জানতে হবে। যে নিউট্রাল ইজ এফেক্টিভলি kept at আর্থ পোটেনশিয়াল, তাহলে নিউট্রাল পয়েন্টটা যেটা হবে সেটা আর্থ পোটেনশিয়াল মানে জিরো পোটেনশিয়ালে থাকবে। আচ্ছা, when neutral is earth then less insulation is required, therefore size and cost of the machine is reduced। বললাম যে যদি নিউট্রাল করে দিই তাহলে এই যে যদি ফল্ট হয় তাহলে ওভার ভোল্টেজের সিচুয়েশান আসবে না। তাহলে যেহেতু ওভার ভোল্টেজ হবে না তার জন্য ইনসুলেশন কম দরকার হবে, তার জন্য মেশিনের সাইজও কম হবে এবং কস্টটাও রিডিউস হয়ে যাবে। এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স আর্থিং। আমার যে নিউট্রাল পয়েন্টটা আছে এটাকে আমি যদি একটা রেজিস্ট্যান্স মাঝখানে কানেক্ট করি, তারপরে যদি আমি গ্রাউন্ড করি, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স আর্থিং। বা রেজিস্ট্যান্স আর্থিং এর অ্যাডভান্টেজ কি? ইট মিনিমাইজ দ্য হ্যাজার্ডস অফ আর্কিং গ্রাউন্ড। তাহলে যদি হাই ভোল্টেজ হয় আর এবং হাই ভোল্টেজ হয়ে গেলে আর্কিং গ্রাউন্ড হবে, এবং আর্কিং গ্রাউন্ডের জন্য যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা যদি আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তাহলে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে টু রিডিউস দ্য ইন্টারফারেন্স উইথ কমিউনিকেশন সার্কিট। তো যদি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তাহলে ফল্ট কারেন্টটাও কম ফ্লো হবে, ওর জন্য আশেপাশে যে কমিউনিকেশন লাইন আছে তার সঙ্গে ইন্টারফারেন্সটাও কম ক্রিয়েট হবে। এরপর আছে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের বদলে আমি যদি একটা কয়েল কানেক্ট করে দিই তাকে রিঅ্যাক্ট্যান্স আর্থিং বলা হয়। সেরকমই আর্ক সাপ্রেশন কয়েল আর পেল্টারসন কয়েল আর্থিংটাও সেম। এখানে একটা কয়েল কানেক্ট করা হয়, হ্যাঁ, কয়েলে ট্যাপিং থাকে সেম। যদি এখানে যে কোনো একটা ফেজে ফল্ট হয় তাহলে এইখান থেকে কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো হতে পারে। আর এই দুটো যে কয়েল আছে এর মধ্যে ওভার ভোল্টেজ হবে না। আর যদি আমি না করি গ্রাউন্ডিং তাহলে কি হবে? তাহলে যদি এখান থেকে ফল্ট হয় তাহলে কারেন্টটা এইখান থেকে, এই যে দুটো কারেন্ট আসছে এই দুটো কারেন্ট এসে মিলে গিয়ে এটার মধ্যে দিয়ে ফ্লো করবে, ঠিক আছে, এরকম ফ্লো করবে। আচ্ছা, এরপরে যে সিস্টেমের নিউট্রাল আর্থিং করছি তার অ্যাডভান্টেজ জানতে হবে। দ্য ভোল্টেজ অফ সাউন্ড ফেজ আর লিমিটেড টু দ্য ফেজ টু গ্রাউন্ড ভোল্টেজ। তাই বললাম যে যদি গ্রাউন্ডিং করে দিই তাহলে ওভার ভোল্টেজ হবে না, ফেজ ভোল্টেজের যে ভ্যালুটা সেই ভ্যালুতেই থাকবে। হাই ভোল্টেজ ডিউ টু আর্কিং গ্রাউন্ড আর এলিমিনেটেড। তাহলে আর্কিং গ্রাউন্ডের জন্য যে হাই ভোল্টেজ হয়ে যায় যে কোনো দুটো ফেজে, যদি একটা ফেজ যদি ডাউন হয়ে যায় তাহলে সেটাও এলিমিনেট করা যেতে পারে যদি আমি নিউট্রাল গ্রাউন্ডিং করি। আচ্ছা, হাই ভোল্টেজ ডিউ টু দ্য লাইটনিং অ্যান্ড ডিসচার্জ আর টু বি গ্রাউন্ডেড। তাহলে লাইটনিং আর ডিসচার্জ যেগুলো হবে সেগুলোও গ্রাউন্ড হয়ে যাবে। সেন্সিটিভিটি প্রোটেক্টিভ রিলে টু লাইটনিং এগেনস্ট লাইন টু আর্থ ফল্ট ক্যান বি ইউজড। তাহলে এই যে যদি নিউট্রাল গ্রাউন্ডিং করি তাহলে যদি লাইটনিং হয় তার জন্য প্রোটেক্টিভ রিলে যাতে অপারেট করতে পারে সেটাও আমরা পসিবল যদি গ্রাউন্ডিং করি। আচ্ছা, এরপরে হচ্ছে লাইফ অফ এ ইনসুলেশন ইজ লং। কেন হাই ভোল্টেজ হবে না তাহলে ইনসুলেশনের লাইফটা অবভিয়াসলি বেশি হবে। আচ্ছা, কারেন্ট বাই এমপ্লয়িং রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স অফ দ্য আর্থ কানেকশন ফল্ট কারেন্ট ক্যান বি কন্ট্রোল। তাহলে ফল্ট কারেন্ট আমি কন্ট্রোল করতে পারি বা মিনিমাইজ করতে পারি।
যদি না কানেক্ট করি তাহলে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট ফ্লো হবে। লাইফ অফ দ্য ইকুইপমেন্ট মেশিন ইনস্টলেশন ইজ ইমপ্রুভ, এই বললাম হাই ভোল্টেজ হবে না, ওর জন্য লাইফও ইনক্রিজ করে যাবে, অনেক দিন পর্যন্ত মেশিন ঠিকঠাক চলবে। এরপরে হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং, ওটা গেল সিস্টেম আর্থিং। এরপরে হচ্ছে আমাদের ইকুইপমেন্ট আর্থিং। তাহলে এটা হচ্ছে একটা মোটর, এর যদি বডি থেকে আমি যদি আর্থিংয়ে কানেক্ট করি তাহলে সেটাকে বলে ইকুইপমেন্ট আর্থিং। এটাকে বলা হচ্ছে আর্থ পয়েন্ট, এটা হচ্ছে আর্থিং স্ট্রিপ, এটা হচ্ছে আর্থিং ম্যাট। ঠিক আছে, সেম যদি টাওয়ারে আমি আর্থিং করি, টাওয়ারের আর্থিং, ট্রান্সফরমারের বডির আর্থিং করতে পারি, ফ্রেমের আর্থিং করতে পারি, যে কোনো ইকুইপমেন্টে ফ্রেমের আর্থিং করি, এটাকে বলা হয় ইকুইপমেন্ট আর্থিং। তাহলে কোথায় কোথায় করতে হবে ইকুইপমেন্ট আর্থিং? মেটাল ফ্রেম, তাহলে যেগুলো ফ্রেম আছে, মোটর আছে, মোটর ট্রান্সফর্মার, এগুলোর যে ফ্রেম রয়েছে ওগুলোর মধ্যে আমি আর্থিং করতে পারি। তাহলে টার্মিনাল 3 পিন লাইটিং অ্যান্ড পাওয়ার সকেট, তাহলে যে পাওয়ার সকেট হয়, যে 3 পিন আমাদের পাওয়ার সকেট হয়, তার যে গ্রাউন্ডের পিনটা হয় এই ওপরের মাঝখানেরটা, সেটাকে করতে হবে। মেটাল কেসিং অফ পোর্টেবল অ্যাপারেটাস, তাহলে মেটালের যদি কোনো কেসিং হয় কোনো পোর্টেবল অ্যাপারেটাসে, সেটাকেও আমাদের আর্থিং করতে হবে। আচ্ছা, অল metal parts of the electrical installation such as metal conduit, light fittings, iron clad, main switch etc. মানে মেন সুইচ বা আয়রন ক্ল্যাড, লাইট ফিটিংস, এগুলোকেও আমাদের ইকুইপমেন্ট আর্থিং করতে হবে প্রোটেকশানের জন্য। আচ্ছা, নিউট্রাল, তাহলে নিউট্রাল কন্ডাক্টরের 3 ফেজ 4 ওয়্যারের যে নিউট্রাল কন্ডাক্টরটাকে আর্থ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কত ধরনের আর্থিং হয়, রড আর্থিং, স্ট্রিপ আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, এগুলোর ডিটেলস আমি আগের অফলাইনের ক্লাসে ডিটেলসে পড়িয়ে দিয়েছি। রড আর্থিং, স্ট্রিপ আর্থিং, পাইপ আর্থিং আর প্লেট আর্থিং। এরপর হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স, খুবই ইম্পর্টেন্ট আর্থ রেজিস্ট্যান্স। তাহলে আমি বললাম তাহলে আর্থ রেজিস্ট্যান্স, যে আমি যেটা এই রডটাকে আমি আর্থের ভেতরে কানেক্ট করলাম, এখান থেকে নিউট্রাল পয়েন্ট থেকে কারেন্টটা ফ্লো হবে তো, তাহলে এর মাঝখানে যে আর্থটা রয়েছে, এই নিউট্রাল পয়েন্ট টু এই নিউট্রাল পয়েন্টের মাঝখানে যে আর্থটা রয়েছে, তার মাঝখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটাকে বলে আর্থ রেজিস্ট্যান্স। এবার আর্থের মধ্যে অনেক কিছু থাকতে পারে, রক থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, পিট থাকতে পারে, চক থাকতে পারে, এগুলো মিশে তো সয়েল তৈরি হয়। তো এইগুলোর আলাদা আলাদা রেজিস্টিভিটি দেওয়া রয়েছে। তাহলে আর্থ রেজিস্ট্যান্স কখন কি হবে, যদি ড্রাই সয়েল হয়ে যায় তখন আর্থ রেজিস্ট্যান্স বেড়ে যাবে, যদি সয়েলের মধ্যে ময়েশ্চার বেশি থাকে তখন কমে যাবে, আর্থের মধ্যে যদি সল্টের পরিমাণ বেশি থাকে তখন আর্থের রেজিস্ট্যান্স কমে যাবে। তো এখানে এই ডিটেলসে লেখা আছে যে আর্থ রেজিস্ট্যান্স কী জিনিস, এখন কখন কি হলে কিভাবে বিহেভ করবে। এরপরে হচ্ছে যে ম্যাক্সিমাম পারমিসেবল ভ্যালু ইন রেজিস্ট্যান্স অফ আর্থ সিস্টেম। তাহলে পারমিসেবল মানে আর্থ রেজিস্ট্যান্সের রেঞ্জ কত হওয়া দরকার, এটা এমসিকিউতে দেয়। যদি লার্জ পাওয়ার স্টেশন হয় তাহলে 0.5 ওহমের মধ্যে হতে হবে, অনেক বড় মেজার সাবস্টেশন হলে 1 ওহম, স্মল সাবস্টেশন 2 ওহম, ফ্যাক্টরি ইনস্টলেশন 1 ওহম, আর আদার কেসেস মানে বাড়ির ক্ষেত্রে 8 ওহম হলেও চলে যাবে। আচ্ছা, কী কী ক্ষেত্রে আর্থ রেজিস্ট্যান্সটা এফেক্টেড হয়, মানে ফ্যাক্টর এফেক্টিং আর্থ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কন্ডিশন অফ সয়েল, মানে সয়েল কোন কন্ডিশন রয়েছে, ড্রাই রয়েছে, ময়েশ্চার রয়েছে, সয়েলে কী কম্পোজিশন রয়েছে। আচ্ছা, ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল, টেম্পারেচার অফ দ্য সয়েল, টেম্পারেচার কীরকম রয়েছে, কত ডিপে আমি ইলেকট্রোডটা ইনস্টল করেছি, সাইজ অ্যান্ড স্পেসিং অফ দ্য ইলেকট্রোড প্লেট অ্যান্ড সাইজ অফ কন্ডাক্টর। তাহলে কত লম্বা কত সাইজের আমি ইলেকট্রোডগুলো আছে সেটা কত স্পেসিংয়ে রেখেছি, প্লেটের কি সাইজ, সেগুলোর উপর ডিপেন্ড করে।
মেটাল অফ আর্থ প্লেট আমি অ্যালুমিনিয়াম ইউজ করেছি কি কপার ইউজ করেছি, আর্থওয়্যার কি ইউজ করেছি, আয়রনের ওয়্যার ইউজ করেছি না কপারে, সেগুলোর উপর ডিপেন্ডেন্ট করে। আচ্ছা, কোয়ালিটি অফ কোল ডাস্ট অ্যান্ড চারকোল ইউজড ইন আর্থ ইলেকট্রোড পিট, তাহলে কী ধরনের আমি ডাস্ট বা কোল ইউজ করেছি, চারকোল, কারণ আমরা জানি যখন আমরা আর্থিং করি তার মধ্যে চারকোল সল্ট এগুলো দেওয়া হয়, তাহলে চারকোল কী ধরনের ইউজ করেছি তার উপরে ডিপেন্ড করে। তাহলে যদি কোনো কারণে আমার রেজিস্ট্যান্স এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমাকে কমাতে হবে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স। তাহলে তার জন্য কি কি মেথড আমরা ইউজ করতে পারি, তাহলে বাই ইউজিং নাম্বার অফ আর্থ ইলেকট্রোড কানেক্টেড ইন প্যারালাল, তাহলে আমি একটা ইলেকট্রোডের জায়গায় দুটো বা তিনটে চারটে ইলেকট্রোড আমি একটা মেশিনের সঙ্গে প্যারালালি কানেক্ট করতে পারি, প্যারালালি কানেক্টেড করতে পারি, তাহলে আর্থ রেজিস্ট্যান্সটা কমে যাবে। জানি আমি যদি প্যারালাল কন্ডাক্টর কানেক্ট করি তাহলে রেজিস্ট্যান্স কমে যায়, ওই জন্য যদি প্যারালাল ইলেকট্রোডও কানেক্ট করি তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাবে। আচ্ছা, এরপরে বাই ইউজিং লার্জ সাইজ অফ আর্থ ইলেকট্রোড, তাহলে অনেক লম্বা সাইজের যদি আর্থ ইলেকট্রোড ইউজ করি, অনেক ডিপ পর্যন্ত যদি থাকে সেটা, তাহলে অনেক আর্থের অনেক ডিপ পর্যন্ত আমি যদি ইনস্টল করি তাহলেও রেজিস্ট্যান্সটা কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি ড্রাই সিজন হয় তখন আমি ফ্রেশ সল্ট ওয়াটার যদি ইউজ করি, চারকোল ইউজ করি, তাহলেও আর্থ রেজিস্ট্যান্সটাকে আমরা কমাতে পারি। আচ্ছা, এরপরে টেস্টিং, আর্থ রেজিস্ট্যান্স টেস্টিং কী করে করব, এটা হচ্ছে লিখতে দেয় শর্ট নোটস। প্রথমে হচ্ছে ভোল্ট অ্যামমিটার মেথড। আচ্ছা, ভোল্ট অ্যামমিটার মেথডে প্রথমে একটা ডিসি ব্যাটারি ইউজ করব, একটা রিওস্ট্যাট থাকবে, একটা অ্যামমিটার থাকবে, একটা ভোল্ট মিটার থাকবে। এটা হচ্ছে আর্থের তিনটে পয়েন্টে আমি তিনটে ইলেকট্রোড কানেক্ট করব। আর সার্কিটটা হবে রিওস্ট্যাটের সঙ্গে ব্যাটারি সিরিজে থাকবে, তার সঙ্গে একটা সুইচ থাকবে, অ্যামমিটারটাও সিরিজে থাকবে। তাহলে কী হবে, যখন আমি সুইচটা অন করব তাহলে কারেন্টটা এখান থেকে ফ্লো করবে এইখানে, তাহলে কত কারেন্ট ফ্লো করছে আমি জানি। আচ্ছা, এইখানে ভোল্টেজ কত সেটা আমি জানি, ঠিক আছে। এই দুটো পয়েন্টের মধ্যে ইপি এর মধ্যে, তাহলে ইপি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপটা আমি পেয়ে যাব, আর কারেন্টটা তো যেহেতু সিরিজ কানেকশন আছে সেম কারেন্ট যাবে, তাহলে রেজিস্ট্যান্স ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু আই ইজিক্যাল টু ভি বাই আর ইজিক্যাল টু ভি বাই আই করলে আমরা পেয়ে যাব রেজিস্ট্যান্সের ভ্যালু। এরপর হচ্ছে পোর্টেবল আর্থ টেস্টার। এই পুরো জিনিসটাকে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ইউজ করা যেতে পারে, সেটাকে বলে পোর্টেবল আর্থ টেস্টার। এর মধ্যে দেখুন ইপিসি তিনটে পয়েন্ট, আমি তিনটে পয়েন্ট 25 মিটারের মধ্যে তিনটে ইকুয়াল ডিস্টেন্সে আমি রেখে দেবো, মানে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। এবং এখানে একটা হ্যান্ডেল থাকে, এখানে এর ভেতরে একটা ভোল্টেজ জেনারেটর থাকে, এটাকে ঘোরাতে হবে, ঘোরালে কত রেজিস্ট্যান্স, মেগারের মতোই, এটা আর্থ টেস্টার বলে। তো যখন আমি এটাকে ঘোরাবো তখন কত ওহম আর্থের রেজিস্ট্যান্সটা কত সেটা এখানে দেখাবে। তাহলে এটার ওপর শর্ট নোটস লিখতে দিতে পারে, শর্ট নোটস এখান থেকে দেখে নেবে। আচ্ছা, আর্থ লুপ টেস্টার হচ্ছে এই যে, এটা হচ্ছে আর্থ লুপ টেস্টার, এখানে কিছুই নয়। আর্থ লুপ টেস্টার হচ্ছে যে এখানে প্রথমে পোটেনশিয়ালটা যাতে ড্রপ হয়ে যায়, পুরো 230 ভোল্ট আমি মেজার করতে পারবো না, ওখানে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে, আর ট্রান্সফর্মার এখানে একটা অ্যামমিটার দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা নিউট্রাল পয়েন্ট আর সকেটের যে গ্রাউন্ড পয়েন্টটা ওটাকে কানেক্ট করে দিলে তাহলে এর মধ্যে কত পুরো লুপটার কত রেজিস্ট্যান্স সেটা আমাদের দেখাবে, এটাকে বলে আর্থ লুপ টেস্টার। সাধারণত দেয় না, সাধারণত পোর্টেবল আর্থ টেস্টারটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে পিরিয়ডিক্যালি আর্থিং সিস্টেমটাকে চেক করতে হয়, যে কি চেক করতে হয়। প্রথমত যে কানেকশানগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা, তার মধ্যে কোনো ময়েশ্চার বা কোনো রাস্ট জমেছে কিনা, কোনো ওয়্যার ব্রেক হয়ে গেছে কিনা। আচ্ছা, তারপরে আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু ঠিক লিমিটের মধ্যে রয়েছে কিনা। আর এই কানেকশানগুলো রুটিনলি চেক করতে হয়। ঠিক আছে, আজকের জন্য এতটাই। তাহলে আমাদের আর্থিং ইনস্টলেশন মোটামুটি হয়ে গেল।
equipment, various system, voltage, step voltage, factor, affecting resistance, method, duties. ব্যাস, থ্যাংক ইউ আজকের জন্য, বাই।